পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি বা পিটুইটারি গ্ল্যান্ড আমাদের মস্তিষ্কের মধ্যে থাকে কোথায় না মস্তিষ্কের মূল দিকে করোটি স্ফেনয়েড অস্থির সেলা টার্সিকা প্রকোষ্ঠে। যেহেতু এগুলি খুব ছোট ছোট জিনিস আর খুবই ভাইটাল জিনিস বা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কাজেই সেগুলোকে অত্যন্ত সেফটির সাথেই রাখা হয়। যেহেতু আমরা নিজেরা রাখতে পারি না, কাজেই মস্তিষ্ক যেরকম শক্ত হাড়ের ভিতরে বা প্রকোষ্ঠে বা ঘরের মধ্যে যেরকম সেফটির সহিত আছে, সেরকমভাবেই এই পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি সেটা সেরকমই আমাদের ঠিক এইরকম জায়গা, মোটামুটি এই জায়গায় না, কিন্তু এর ভিতরে এরকম জায়গায় থাকে। যে জায়গাটা ও যে ঘরটায় থাকে সেই ঘরটার নাম হচ্ছে সেলা টার্সিকা প্রকোষ্ঠ। এই জায়গায় থাকে এই মস্তিষ্কের গড়ার দিকে, মানে এটা হচ্ছে ওর মূল মস্তিষ্ক ঠিক গড়ার দিকে থাকে। কীরকম অবস্থায় না হাইপোথ্যালামাসের থেকে ঝুলে থাকে। এই যেমন মাকড়সার জাল এরকম পেঁচালো থাকে, সেটার থেকে ঝুলে নিয়ে আর মটর দানা যেরকম সেরকম থাকে পিটুইটারি গ্রন্থিটা। এর ওজন যদি দেখি, ওজন কি হয় না 1 গ্রামের থেকেও কম, 1 গ্রামও হয় না, বা এরকম হয় কারো কারো ক্ষেত্রে 0.5 গ্রাম বা 0.6 গ্রাম এরকম হয়। এগুলি কি হয়, এই পিটুইটারি গ্রন্থি আমাদের ক্ষেত্রে বা পুরুষ দেহের ক্ষেত্রে খুব একটা বাড়ে না, কিন্তু স্ত্রী দেহে কি হয় না এর আকার বৃদ্ধি পায়। তবে কি হিউজ আকারের হয় না, অপেক্ষাকৃত বড় হয়, না তিলে 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 বাড়ে। এ বিশেষ করে বাড়ে কোন সময় না, যখন কোনো মহিলা গর্ভাবস্থায় থাকে। গর্ভাবস্থা যত শেষের দিকে যায় তত এর বৃদ্ধি হয়। হয়তো গর্ভাবস্থার শেষের দিকে এর আকার সর্বোচ্চ হয়, বা যতটা বড় হওয়ার ততটা হবে। পুরুষদের থেকে অপেক্ষাকৃত অবশ্যই এর মানে আয়তনটা বাড়ে। পিটুইটারির যেহেতু তো বা আবার কি হয় না পেরাস মহিলা, যেগুলো পেরাস মহিলা যারা ডিসেবল, যে সকল মহিলাগুলো ডিসেবল বা প্রতিবন্ধকতা, বা হয়তো কারো হাত কাটা পা কাটা বা কোনো অঙ্গ সেই রকমভাবে থাকে, তাহলে সেই রকম মহিলাদের ক্ষেত্রে কি হয় না ওদের ক্ষেত্রে পিটুইটারি গ্রন্থিটা সব থেকে বড় হয়। এই পেরাস মহিলা তারাই না যাদের হয়তো মানে ডিসেবল পারসন, মতলব ডিসেবল যাদের বিশেষ করে হয়তো নির্দিষ্ট কোনো অঙ্গের প্রতিবন্ধকতা রূপে জীবনযাপন হচ্ছে। হয়তো কারো হাত নেই একটা, বা হাত কেটে গেছে, বা পা কেটে গেছে, বা হুইল চেয়ারে দেখবে চলাফেরা করে, ঘোরাফেরা করে, ওদের ক্ষেত্রে কি হয় না ওই সকল মহিলাগুলোকেই বলা হয় পেরাস মহিলা। ওদের ক্ষেত্রেই পিটুইটারির অনেক সময় আয়তনটা বাড়ে। তাছাড়া গর্ভাবস্থায় থাকাকালীন প্রতিটি মায়ের দেহে কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড আয়তনে বৃদ্ধি পায়। তাহলে গর্ভাবস্থায় থাকাকালীন যে পিটুইটারিটা বৃদ্ধি পায় বা আকারে বড় হয়, তো সেটা তো আর এমনি বড় হয় না, তার নির্দিষ্ট কোনো কারণ আছে। অনেক সময় দেখা যায় যে মাতৃদেহ থেকে যখন সন্তান প্রসব করে দেহের বাইরে আসে, তখন কি হয় না অনেক সময় ব্লিডিং অনেক বেশি হয়ে যায়, অনেক সময়
ব্লিডিং খুবই বেশি হয়ে যায়, ফলে কি হয় না দেহে রক্তের পরিমাণ কমে যায়, রক্তের পরিমাণ কমে যায়। সেই সময় ওদের একটা সমস্যা দেখা যায়, যেটার নাম হচ্ছে হাইপোভলেমিক শক। এই জিনিসটা দেখা যায়। হাইপোভলেমিক শকটা কি জিনিস না, হাইপোভলেমিক শকটা হচ্ছে শরীর থেকে তাহলে শরীর থেকে যদি তরল পদার্থ অনেকটা পরিমাণ দেহ থেকে বেরিয়ে যায়, তখন এই হাইপোভলেমিক শক বলে জিনিসটা বা এর প্রভাবটা বা এই জিনিসটা দেখা যায়। শরীর থেকে যখন অনেক ব্লিডিং হয়ে যায় বা শরীর থেকে যে কোনো দেহ থেকে যদি 15 থেকে 20% তরল দেহের বাইরে বেরিয়ে যায়, সেই সময় এই সমস্যাটা দেখা যায়। এমন নয় যে মহিলাদের ক্ষেত্রেই এটা দেখা যায় বলে, হয়তো পুরুষদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায়। হয়তো অনেক সময় কি হয় না, পুরুষদের দেহ থেকেও হয়তো বমির মাধ্যমে বা পায়খানার মাধ্যমে অনেকটা পরিমাণ যখন তরল বেরিয়ে যায়, তখন কিন্তু শরীর লুজ হয়ে যায় বা এরকম সমস্যা দেখা দেয়। যেহেতু এক্ষেত্রে পিটুইটারি নিয়ে আলোচনা করা হচ্ছে, কাজেই ওই মহিলাদের ক্ষেত্রে হাইপোভলেমিক শক বলে যে জিনিসটা, সেটা ওই প্রসবের পরে ঠিক দেখা দেয়, যে অনেক সময় ব্লিডিং যদি বেশি হয়ে যায় বা রক্ত বেশি বেরিয়ে আসে, তাহলে কি হয় না, রক্ত যখনই বেশি পরিমাণে বেরিয়ে আসে তখন কি হয় না, তাড়াতাড়ি তো আর রক্ত তো তৈরি করা যাবে না। রক্ত তৈরি হতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, যতটা রক্ত গেছে। তো রক্তের অভাবে কি হয়, অনেক কোষ মারা যায় পুষ্টির অভাবে, অক্সিজেনের অভাবে, পুষ্টির অভাবে, যেহেতু রক্ত তো সারা শরীরে সবসময় যাতায়াত করছে। এর ফলে ইনফাকশন বলে একটা জিনিস, এটা দেখা যায়। কি হয় না, ইনফাকশন বলে যে জিনিসটা, এটা কি না, পুষ্টির অভাবে কোষগুলো মারা যায়, এই জিনিসটা দেখা যায়। হয়তো যখনই রক্তের পরিমাণ ঘটে যায়, তাহলে অনেক জায়গায় হয়তো রক্ত ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে না, ফলে কি হয়, সেই জায়গায় অক্সিজেন বা পুষ্টির অভাবে সেই জায়গার কোষগুলো মারা যায়। সেই জিনিসটা হচ্ছে ইনফাকশন। এইটাকে কি করে না, ওই যে পিটুইটারিটা ধীরে ধীরে বড় হয়, সেই পিটুইটারি ধীরে ধীরে বড় হয়, ও কিন্তু সাড়া দেয় বা সংবেদন জানায়, ব্রেনে জানায় যে এর কিন্তু এরকম সমস্যা দেখা গেছে। এই হাইপোভলেমিক শকটাই কি হয় না, মাথা ঘোরাতে থাকে, অনেক সময় অজ্ঞান হয়ে যায়, ইউরিনের মাত্রা কমে যায়, ইউরিন হয়েই না, আর তাছাড়া অজ্ঞান হয়ে যেতেও পারে বা অনেক সময় নাও হয়, মাথা ঘোরাতেই থাকে। আর এই যে হৃদয় স্পন্দন বা এই যে এইরকম আমাদের হৃৎপিণ্ড করতে থাকে, বা নাড়ির প্রভাবটাও কি হয় যে অনেক সময় বেড়ে যায়, যে যখনই রক্ত আমাদের শরীরে শর্ট হয়ে যায় বা ঘাটতি হয়ে যায়, তখন কি হয় না, প্রেসার পড়ে হৃৎপিণ্ডের ওপর, ও তখন কি করে না, জোরে 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 আবার শুরু করে, যাতে স্পিডের মাথায় বা খুব দ্রুত ওইখানে রক্ত পৌঁছানো যায়। তো যেহেতু রক্তের পরিমাণ ঘটে যায়, কাজেই সেই জায়গায় হয়তো পৌঁছাতে অনেক সময় সমস্যা হয়, যে কারণে বিশেষ করে অক্সিজেন বা বিভিন্ন রকম পুষ্টির অভাবে কী হয়, সেলগুলো নষ্ট হয়ে যায়, যেটা হচ্ছে ইনফাকশন। তাহলে এই সকল জিনিসগুলো হাইপোভলেমিক শক বা ইনফাকশন, এরকম যে ইনফাকশন যখনই হয়ে যায়,
মাতৃদেহে সেটাকে কিন্তু সাড়া দেয় কে না ওই তিলে তিলে বাড়ে পিটুইটারিটা, সে বাড়ে এই কারণে যে পরবর্তীকালে যাতে ও সাড়া দিতে পারে মস্তিষ্ককে। এই সমস্যাটা যখন দেখা যায়, এই হাইপোভলিমিক শক যখন হয় তখন কি হয়, ডাক্তাররা এই ইঞ্জেকশন এপিনেফ্রিন বা নরেপাইনেফ্রিন বা ডোবুটামিন এরকম ইঞ্জেকশনগুলো কিন্তু ইনজেক্ট করে যাতে ঠিকঠাকভাবে মাতৃদেহ বা মাটা সুস্থ থাকে। অনেক সময় এগুলো দেওয়া যায় বা শরীরটাকে সুস্থ করার জন্য হয়তো পুরুষদেহ এগুলো ইনজেক্ট করা যায়। তাছাড়া ডাক্তাররা কীরকম ডোজ দেবেন ডাক্তাররাই জানেন ভালোভাবে, কিন্তু এই ওষুধগুলো কিন্তু ব্যবহার করে এই হাইপোভলিমিক শকটা যখন হয় মানুষের। হাইপোভলিমিক শক কি না বললাম যে দেহ থেকে যখন 15% থেকে 20% লিকুইড আমাদের দেহ থেকে বেরিয়ে যায়, তাতে সেটা জল হোক বা ব্লাড হোক। না পিটুইটারি যেহেতু দুটা খণ্ডে বিভক্ত, যেরকম মটর দানা দুটো ভাগে থাকে, দুটি মটর দানা, সেরকম পিটুইটারি গ্রন্থিও দুরকমভাবে থাকে। আরেকটা কথা বলে রাখি যে পিটুইটারিকে অনেক সময় কি বলা হয়, পিটুইটারিকে হাইপোফাইসিস বলা হয়, হাইপোফাইসিস বলা হয় অনেক সময় পিটুইটারিকে, বা ওর অপর নামও বলা যেতে পারে, এর আরেকটা নাম আছে হাইপোফাইসিস। তাহলে এই অগ্র পিটুইটারি থেকে কিছু হরমোন খরিত হয়, কি কি, এসিটিএইচ, জিএইচ, টিএসএইচ আর জিটিএইচ। এগুলো নেক্সট ভিডিওতে বলা হবে কি কি ফাংশন। আর এডিএইচ আর অক্সিটোসিন এই দুটো হরমোন কিন্তু পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয়, আর এইগুলো হয় এই 4 ধরনের হরমোন এখান থেকে নিঃসৃত হয় পিটুইটারি থেকে। এখানে 4, এখানে 2, 6 রকমেরই হরমোন নির্গত হয় না, প্রায় 10 রকমের হরমোন বার হয়, বা প্রায় 10টি হরমোন বার হয় এখান থেকে বা নিঃসৃত হয়। এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন। তাহলে অ্যান্টিডাইউরেটিক হরমোন আর অক্সিটোসিন এর ফাংশন কি বা এর কাজ কি? অ্যান্টিডাইউরেটিক হরমোন কি করে না, বৃক্কীয় নালিকায় জল বিশোষণ করে। জিনিসটা কি না, বৃক্ক হচ্ছে আমাদের ছাঁকনি যন্ত্র বা জিনিসটাকে পরিষ্কার করে। তাহলে জলটাকে পরিষ্কার করে, জল থেকে যে অন্যান্য বিজাতীয় জিনিস থাকে সেগুলো থেকে জলটাকে বাছাই করে নিয়ে বা পরিষ্কার করে নিয়ে বা জলটাকে তুলে নিয়ে রক্তে মিশিয়ে দেয়, আর কি করে বাকিটা মূত্র আকারে রেখে দেয়। অনেক সময় তাতে জল থেকেও যায় হয়তো, তাহলে সেই জলটা কি করে না, এই যে এডিএইচ আছে সেই লোকটা আবার ওকে খোঁচা মারে যে ওটাতে কিছু পরিমাণ জল কিন্তু থেকেই গেছে, কাজেই সেটা থেকে কিন্তু ওকে শোষণ করে নিতে হবে। বা এরকমভাবে বোঝা যায় যে কোনো একটা জিনিসকে বাছাই করার পর দেখছি যে ভালো ভালো জিনিস কিন্তু আরও আছে সেটাতে, যে কিছু জিনিস বাছাই করার পর ভালো ভালো জিনিসগুলো বাছাই করার পর খারাপ জিনিসগুলো সাইডে রাখা আছে। অনেক সময় দেখা গেলো যে আরে বাবা এটার ক্ষেত্রেও কিন্তু 2-1টা ভালো জিনিস আছে, তাহলে সেগুলোকে আবার পুনরায় কি করে না, ওই যেগুলা এই পরিষ্কার পরিচ্ছন্ন বা একদম টাটকা বা সতেজ সেই দিকে আবার পুনরায় ঠেলে দেওয়া হয় বা বাছাই করা হয়। সেই রকমভাবে এখানেও কি হয় না, ওই জলটাকে শোষণ করার পর, যেটা জলটার মধ্যে আর কোনো হয়তো আমাদের দেহে কাজে লাগবে না কিন্তু কিছু পরিমাণ থেকে যায়, সেই জলটাকে পুনরায় সাইড করে দেয় বা ওটাকে বাছাই করে দেয়। কিন্তু যদি দেখা যায় ওইটাতে আছে তখন আবার এই খোঁচা মারে
যে এই যে ওটাতে কিন্তু আবার কাজের জিনিস আছে, ওকে কিন্তু পুনরায় তোমাকে শ্বসন করতে হবে। তখন বৃক্ক কী করে, বৃক্ক নালিকা, ওই নালিকায় কী করে না ওইটার থেকে আবার যতটুকু ভালো জিনিসটা আছে সেটা শোষণ করে নেয়। আর কি করে, ব্লাড প্রেশার কন্ট্রোল করে। আর যদি এই এডিএইচ হরমোনটার ক্ষরণ যদি কমে যায়, অনেক সময় যদি এর হরমোনের পরিমাণ কমে যায়, তাহলে কি হবে, বহুমূত্র রোগ বলে একটা রোগ, বহুমূত্র রোগ বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ। বহুমূত্র রোগটা কি না, তুমি সবসময় বাথরুমে যেতেই থাকবে, কিন্তু মূত্রে বা প্রস্রাবের পরিমাণ খুব কম হবে, কিন্তু তাও মনে হবে যে তোমার ইউরিন লাগছে, ইউরিন করতে হবে। তুমি ওখানে গিয়ে দেখবে যে বাথরুমে খুব একটা ইউরিন হচ্ছে না। তাহলে এইরকম জাতীয় রোগ হয়। আর অক্সিটোসিন জিনিসটা কি করে না, অক্সিটোসিন জিনিসটা না যখন মাতৃদেহ থেকে বাচ্চা প্রসব করে বা প্রসবের সময় কি করে জরায়ুটাকে সংকোচন করার চেষ্টা করে, এই অক্সিটোসিন যখন মাতৃদেহ থেকে বাচ্চা বাইরে বেরিয়ে আসে সেই সময় এই কী করে না, এই অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে গিয়ে পরে ওইখানে গিয়ে কাজটা করে যে জরায়ুটাকে সংকোচন করার চেষ্টা করে। অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে যে 4 রকমের পাচ্ছি। আর একটা কথা বলে রাখি যে পশ্চাৎ পিটুইটারি থেকে কেবলমাত্র এই 2টি হরমোনই পাওয়া যায়, এই এডিএইচ আর অক্সিটোসিন। বাকি এদিকে 4 আর 2 6, বাকি আর যে প্রায় 10 রকমের বললাম, সেই 10 রকমের হরমোন কিন্তু 10-এর মধ্যে এখানে 2 তো গেল, মানে 8, এখানে 4 আরও 4 এই অগ্রপিটুইটারি থেকেই বার হয়ে সেগুলো কিন্তু খুব একটা কাজে বলা যায় না, তবে বেরোয়, কিন্তু খুব ভাইটাল যেগুলো বা খুবই গুরুত্বপূর্ণ যেগুলো বা সব থেকে বেশি ভূমিকা পালন করে কিন্তু এই যে এইখানে 4টা আর এই 2টো। এই অগ্রপিটুইটারির নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে।